নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বঙ্গের বাদ, অর্থাৎ বঙ্গের সংবাদ বা বঙ্গবাদীদের কথা বঙ্গবাদ। মসজিদ থেকে নাকি মাইক খোলা হবে। কেন? বলা হচ্ছে কোর্ট অর্ডার, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন, তাতে মাইক খোলার কথা বলা হয়েছে নাকি শব্দসীমার মধ্যে থেকে মাইক বাজানোর কথা বলা হয়েছে? পুজোর সময় বা অষ্টপ্রহর হরিনামের মাইকের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রয়োগ হবে? ডিজে বাজিয়ে রাস্তা আটকে ভাসানে কিংবা অবাঙালি বরযাত্রীদের কি হবে? মাতা রানীর জাগরণে চটুল ভোজপুরি গানের সুরে ভক্তিগীতির কি হবে? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার প্রায় নাসা থেকে ভাষা সব বিষয়ে পাণ্ডিত্য আছে, তিনি বলছেন বাড়িতে ধর্ম করুন। ঠিকই তো বলেছেন, ধর্ম তো বাড়িতেই করবার বিষয়। তাকে রাস্তায় নামিয়েছে কারা? রামনবমীর মিছিল কি বাড়িতে ধর্ম করা হয়? রাম মন্দির বাড়িতে বাড়িতে কেন তৈরি হয়নি তাহলে? ফ্ল্যাটের ছাদে, রাস্তার লাইট পোস্টে, রাস্তায় রাস্তায় গেরুয়া ধ্বজ ওড়ানো কি বাড়িতে ধর্ম পালন করা বলে? প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করবেন, কিন্তু পাবলিক করতে পারবে না। যত দোষ মুসলিমদের। এই সব জানতা বিজেপি সভাপতি এবং এক মহারাজ এমপি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যা খুশি বলেছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সামান্য মানহানি করলে গ্রেফতার করা হচ্ছে পাইকারি হারে, কিন্তু নেতাজির অবমাননা হলে কিছু হয় না কেন এই রাজ্যে? তবে অনেক জায়গায় কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে, প্রতিবাদ করতে শুরু করেছেন অনেকেই। ডিম ছোড়ার বিরুদ্ধে বচন দিয়েছেন আমাদের শ্রীমান সবজান্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মাননীয় শব্দটি খুব সন্তর্পণে ব্যবহার করলাম, না বললে পুলিশ যদি অপমান দেখিয়ে আবার গ্রেফতার করে নেয়, সেই কারণেই মাননীয় শব্দটা খুব জেনে বুঝে ব্যবহার করলাম। যাই হোক, ডিমের অভিমুখ ঘুরে যাওয়া নিয়ে সবজান্ত্রা শ্রী শ্রী প্রভুপাদ শ্রমিকবাবু কর্মীদের কিন্তু সতর্ক করেছেন। কিন্তু কতজনকে ব্যাপারে পুলিশ গ্রেফতার করেছে বা ব্যবস্থা নিয়েছে? আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দল থেকে সাসপেন্ড করাটা কোনোভাবেই কিন্তু আইনি সাজা নয়। ওদিকে বস্তি উচ্ছেদ আটকাতে ঢাকুরিয়া ব্রিজের নিচে ধর্নায় বসেছেন 55 তলা বস্তির মহিলারা। বস্তি ও হকার উচ্ছেদ চলেই যাচ্ছে। যত ছোট লোক আছে সবার ওপরে বুলডোজার চালিয়ে শহরটাকে শুধু ভদ্রলোকেদের বাসযোগ্য করে তুলতে হবে। আর বানাতে থাকতেই শুধু যোগ্যতা লাগে তা কিন্তু নয়। শহরে থাকতে হলেও এবার থেকে যোগ্যতা লাগবে, ভদ্রলোক হওয়ার যোগ্যতা। ওসব হকার ফকার বস্তি টস্তি দিয়ে স্মার্ট সিটি কি তৈরি হবে? তারপর যে বিজেপি নেতারা বলতেন আমাদের রাজ্যে কোটি কোটি অনুপ্রবেশকারী ঘাপটি মেরে বসে আছে, তারা এখন কোথায়? তথ্য পরিসংখ্যান তো বলছে 12-14 হাজারের বেশি পাওয়াই নাকি যাচ্ছে না অনুপ্রবেশকারী খুঁজতে এখন মত্ত দাঁতালের মতন আচরণ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। মিডিয়ার ওপরে হামলাকারীদের গ্রেফতার করে মুখ্যমন্ত্রী শুক্রবারের লোকদের গুন্ডা দমন আইনে কড়া শাস্তির কথা বলেছিলেন, একদম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন। আলটিমেটলি আইনটাই বাতিল করে দিলেন রাষ্ট্রপতি। গতকাল আদালতে যা হলো গুন্ডা দমন আইন নিয়ে, ভবিষ্যতে একই জিনিস হবে কিন্তু মিড ডে মিলের দরপত্র বা টেন্ডার ডাকা নিয়ে। এই ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে না, এর জন্য কোনো টেন্ডার ডাকা হয়নি। এটা নিয়ে আবার মামলা হবে কিন্তু আদালতে, এবং এতেও ল্যাজগোবরে হবে সরকার। তারপর বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকার করে নেওয়া, তাকেই স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার। কারণ এগুলো কোনোটাই আইন মাফিক কিন্তু এবার হয়নি, প্রত্যেকটাতে ঝাড় খাবে আদালতে। ঋতব্রতকে আগেই তৃণমূল কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল। যে আইনে যেখানে কোথায় আইনে আছে যে একজন বহিষ্কৃত নেতাকে বিরোধী দলনেতা করতে হবে সেই দলেরই। এটা হয় কখনো? তৃণমূল থেকে বহিষ্কৃত, তৃণমূল তাকে তাড়িয়ে দিয়েছে, তাকেই তৃণমূলের বিরোধী দলনেতা হিসেবে কি করে স্বীকৃতি দেন মাননীয় স্পিকার বা বিধানসভা? সুদীপ, মালা, কাকলি রায়দের কাকলি ইত্যাদিদের আশ্বস্ত করা হচ্ছে প্রতীক তোমাদেরই দেওয়া হবে। একাধিকবার শুভেন্দু অধিকারীর সাথে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে, এমনকি নরেন্দ্র মোদীর সাথে পর্যন্ত এই সুদীপ বাবুরা বৈঠক করেছেন। সবাই বলছেন হবে 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 হবে, কিন্তু এখনো হয়নি। বাধ্য হয়ে সুদীপ কাতরভাবে আবেদন করেছেন মোদীকে, পরে আমাদের ভুলে যাবেন না তো? কি লজ্জার ব্যাপার ভাবুন তো। সুদীপ বন্দ্যোপাধ্যায় 80-র দশক থেকে ভোটে জিতে আসছেন, কিন্তু এখনো লোভ কাটলো না।
সাধারণ রাজনৈতিক বুদ্ধিতে বলে বা আইনও বলে যে এটা কিন্তু হবার নয়। যতই স্পিকার আর কমিশনের জ্ঞানবাবু চুপ থাকুন না কেন, এটা কিন্তু হবে না। সেটা মানে সরকারের পেটোয়া লোকজন এখন ওদেরকে যতই স্বীকৃতি দিক না কেন, তাতেও হবে না। কারণ সরকারি স্বীকৃতিতে কিছু এসে যায় না, স্পিকারের স্বীকৃতিতে কিছু এসে যায় না, বা আদালতের অনুমোদন ছাড়া এটা হওয়া সম্ভবই না। সব খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে, হতেই হবে। একনাথ শিন্ডে লোকসভা স্পিকার বনাম উদ্ধব ঠাকরের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল পরিষদীয় দল কখনো রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করতে পারে না। অর্থাৎ যারা বিধানসভায় গেছেন তারাই রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবেন, এমনটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, লোয়ার কোর্টে কিছু অসুবিধা আছে, আমরা বুঝি। না হলে সেই কবে রাজ্যের বিরোধী দলনেতার ব্যাপারে শুনানি শেষ হয়েছে, অথচ এখনো রায়দান স্থগিত রয়েছে কেন? উত্তর সবাই জানে। তাই বলছি, মূল অস্ত্র হোক ধৈর্য। রাজ্যের মানুষের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরুন, মাত্র তো 90 দিন হয়েছে। 15 বছর ক্ষমতায় ছিল একটা দল। অত ছটপট কিন্তু করলে হবে না, ধৈর্যশীল হতে হবে। দেখতে থাকুন, আরও অনেক পিকচার বাকি আছে। আর একটা কথা মনে করিয়ে দিই, বারুইপুরের এনকাউন্টারের মামলাও কিন্তু হাইকোর্টে আছে। তাতেও একটা সাংঘাতিক টুইস্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। তা নিয়ে না হয় অন্য একদিন আপনাদেরকে জানাবো সব কিছু। ভোটের আগে পরে তৃণমূলের দুর্নীতি, অপরাধ, বেআইনি কাজের বিরুদ্ধে খুব গলা ফাটিয়েছেন বেশ কিছু লোক। আবার হ্যাঁ, মাননীয় শব্দটা যোগ করেই বলছি, মাননীয় শুভেন্দু, দিলীপ, শ্রমিকেরা কিন্তু গলা ফাটিয়েছিলেন, এখনও ফাটাচ্ছেন তৃণমূলের দুর্নীতি নিয়ে। এখন তাদের মধ্যেই, মানে যাদের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তাদের মধ্যেই একটা দলকে পকেটে পুরে সরকার অনুগত বিরোধী, আর এক দলকে দিল্লি সরকারের সমর্থক বানিয়ে ফেলেছেন। সব নীতি নিয়ম ভেঙেছেন। পুলিশকে ব্যবহার করে ক্ষমতার জন্য পুরসভা, পঞ্চায়েতগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। গোল্লায় গেছে পরিষেবা। ভোট পরবর্তী সমস্ত রাজনৈতিক সংঘর্ষে নিহত যারা হয়েছেন, শুধু বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহত সবাই হয়েছে, তৃণমূলেরও হয়েছে, বিজেপিরও হয়েছে, বামপন্থীদেরও হয়েছে, কংগ্রেসেরও হয়েছে, নিহত আহত সকল দলই হয়েছে। কিন্তু বর্তমান সরকার শুধু বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে তারা শুধুই বিজেপি সরকার, সব মানুষের সরকার তারা নয়। প্রতি পদে সরকার বুঝিয়ে দিচ্ছে, জো হামারে সাথ হাম উনকে সাথ, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। মনে পড়ে? তারা বুঝিয়ে দিচ্ছে তারা সুশাসন এবং সুসভ্যতার বিরুদ্ধে। দেশের কথা নাই বা তুললাম। এবার আসি আশা ছিল, ভালোবাসা ছিল গল্পে। আর এই গল্প দিয়েই শেষ করব আজকের এক্স ফ্যাক্টর। দেখুন, ঋতব্রত অ্যান্ড কোম্পানির খুব আশা ছিল তৃণমূলের তিল তিল করে জমানো অর্থ, অফিস, এমনকি দলের নাম আর প্রতীকটাও তারা কেড়ে নেবেন। আর তাতেই বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব খুব সহযোগিতা করবে। হ্যাঁ, সেই চেষ্টা করাও হয়েছিল, করা হয়নি যে তা নয়। কিন্তু আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণে সেই আশায় জল ঢালার উপক্রম হয়েছে। আসুন একটু বিস্তারিত বলি আপনাদের। দেখুন, শিবসেনা ভেঙে আগেই মহারাষ্ট্র বিধানসভায় একনাথ শিন্ডে শিবির তৈরি হয়েছিল। সম্প্রতি লোকসভায় উদ্ধব ঠাকরের শিবসেনা, সেটা ভেঙে কয়েকজন আবার সাংসদ যোগ দিয়েছে শিন্ডে শিবিরে। তারপরেই সংবিধানের 10ম তহসিলের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে মামলা করেন উদ্ধব শিবিরের নেতা সুনীল প্রভু। মহারাষ্ট্রের স্পিকার কেন তাদের দাবি মেনে শিবির বদল করা বিধায়কদের পদ খারিজ করেননি, সেই প্রশ্ন তুলেই হয়েছে এই মামলাটা। অন্যদিকে অপর একটি মামলা করেন উদ্ধব ঠাকরে নিজে। তিনি প্রশ্ন তোলেন যে কেন নির্বাচন কমিশন শিবসেনার নাম ও প্রতীক চিহ্ন শিন্ডে শিবিরকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। শুনানিতে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেছেন, একদম কোট আনকোট বলছি, আইন অনুসারে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ পরিষদীয় দলের থেকে অনেক বেশি। পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে রাজনৈতিক দলের সিদ্ধান্তই হবে কিন্তু শেষ কথা। অর্থাৎ বিধায়ক সাংসদদের সংখ্যাগরিষ্ঠতা যদি থাকেও রাজনৈতিক দলকে মান্যতা দেওয়ার কথা তিনি বলেছেন। মাননীয় জয়মাল্য বাগচি, আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়েছেন। মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল মহারাষ্ট্রের রাজ্যপাল যে আস্থা ভোটের কথা জানিয়েছেন তা কিন্তু ভুল। হ্যাঁ, এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। কিন্তু যেহেতু আস্থা ভোটের আগেই উদ্ধব ঠাকরে পদত্যাগ করে নেন, তাই তার কাছে আর কোনো সুযোগ ছিল না। ওই মামলাতেই শীর্ষ আদালত বলেছিল
কোনো পরিষদীয় দল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। কারা আসল দল তা বিচার করবার ক্ষেত্রে পরিষদীয় দলের কোনো গুরুত্বই নেই, সে কথাই এদিন উল্লেখ করেছেন বিচারপতি মাননীয় জয় মাল্য বাগচি। তিনি স্পষ্ট বলেছেন, আবার কোট আনকোট বলছি, পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা থাকার বিষয়টাতে বিবেচনা করা নির্বাচন কমিশনের ভুল। রাজনৈতিক দল দেখেই সিদ্ধান্ত নিতে হবে। কে বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয় মাল্য বাগচি, তিনি বলছেন। উদ্ধব ঠাকরেদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেছেন যে দলের সংবিধানের বৈধতা ঠিক করা কমিশনের কাজ নয়। তিনি উল্লেখ করেছেন যে একনাথ শিন্ডেকে উদ্ধব ঠাকরেই দলনেতা হিসাবে বেছে নিয়েছিলেন, তার হাত ধরেই 31 জন বিধায়ক পরে শিবির বদল করেছেন। সংবিধানের 10ম তহসিল অনুযায়ী ওই 31 জনের পদ খারিজ করা সম্ভব ছিল বলেও দাবি করেছিলেন কপিল সিব্বল। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, যেভাবে একটি দলের প্রতিনিধিরা অন্য দলে চলে যাচ্ছেন বা মিশে যাচ্ছেন, সরকার পড়ে যাচ্ছে, সেটা তো সংবিধানের মূল ভিত্তিরই বিরোধী। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের গাইডলাইনে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে কিছু নির্দিষ্ট করা আছে কিনা। এই প্রসঙ্গে বিচারপতি বাগচি জানতে চান, প্রতীক আদতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলেরই কিনা। উত্তরে সিব্বল বলেন, হ্যাঁ, এটা শিন্ডের দলের নয়, শিন্ডের গ্রুপের নয়, এটা উদ্ধব ঠাকরের কিন্তু দলের প্রতীক। বিচারপতির বক্তব্য, পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা বিচার করে ভুল করেছে নির্বাচন কমিশন। বিচারপতির এই মন্তব্যের পর প্রতীক, দলের নাম, ব্যাংক ব্যালেন্স, অফিস সব হাতিয়ে নেওয়ার ধান্দাবাজিটা জোর ধাক্কা খাবে, মহারাষ্ট্রও খাবে, বাংলাতেও খাবে। ওদিকে পুলিশের জোশ কিন্তু কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। তারা কিছুটা নিরপেক্ষ অবস্থান নিতে শুরু করেছেন। তারা হয়তো অনুভব করতে পেরেছেন যে কারণে অকারণে গ্রেফতার করা নেতাদের নির্দেশে মসজিদ থেকে মাইক খুলে নেওয়াকে মানুষ ভালোভাবে নিচ্ছেন না। বিহারে তো দেখলাম যে মারমুখী জনতাই তাড়া করছে পুলিশকে। শুধুমাত্র শাসককে তোয়াজ করতে গিয়ে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। খানিকটা নরম লাগছে পুলিশের ব্যবহার। নিঃসন্দেহে এটা পুলিশের কাছে গৌরবের বিষয়, বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসেবে আমাদের কাছেও গৌরবের বিষয়। পুলিশ তো নিরপেক্ষই থাকবে, শাসক দলের কথায় চলবে কেন? কিন্তু পুলিশকে দিয়ে জনপ্রতিনিধিদের নিজেদের অনুকূলে আনাও এখন আর ততটা কিন্তু সম্ভব হচ্ছে না। আগে পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে জনপ্রতিনিধিদের বোঝানো হতো, তারা একটা লবি থেকে আরেকটা দলে যাওয়া, একটা দল থেকে আরেকটা দলে যাওয়া, একটা লবি থেকে আরেকটা লবিতে যাওয়া, এসব করছিলেন। সেটাও কিন্তু এখন আর ততটা সম্ভব হচ্ছে না, কারণ পুলিশ এ ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। ফলে বালিশে কিন্তু ফাটল ধরেছে। এনসিপিআইতেও ফাটল স্পষ্ট হয়েছে। প্রায় 40 জন বিধায়ক এবং 7-8 জন সাংসদ কালীঘাটে ফিরতে চাইছেন। আব তেরা ক্যা হোগা কালিয়া। শেষ করছি এখানেই। ভালো থাকুন। দেখা হবে আজ রাত 8টায় এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবারের অনুষ্ঠান। নমস্কার।